পলিটিক্যাল শরৎচন্দ্র বলা হয় তাকে। ছিলেন এক অসাধারণ গল্প লেখক, সংবাদ সাহিত্যের কীর্তিমান পুরুষ আব্দুল গাফফার চৌধুরী। একটি কবিতা লিখেই বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে যাওয়া মানুষটি 1952 সালে কলম ধরেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদ জারি রেখেছিলেন জীবনের শেষ দিনটি পর্যন্ত। আজ আব্দুল গাফফার চৌধুরীর জন্মদিন। আব্দুল গাফফার চৌধুরীর জন্মদিনে 21শে টেলিভিশনের বিশেষ আয়োজন প্রেরণার বাতিঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে আমরা আব্দুল গাফফার চৌধুরীর বিভিন্ন সময়ে বলা কথা শুনব, তার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে মিশেছেন তাদের কথা শুনব, আর সেই সঙ্গে আমাদের আজকের একটি বিশেষ সংযোজন আব্দুল গাফফার চৌধুরীর লেখা সর্বশেষ গানটি। রোগশয্যায় শুয়ে তার মেয়েকে নিয়ে তিনি এই গানটি লিখেছিলেন। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের সেই দিনগুলো আব্দুল গাফফার চৌধুরীকে স্পর্শ করেছিল এবং তিনি লিখেছিলেন একটি অমর গান। অমর সুরকার আলতাফ মাহমুদের সুরে গীত হয়ে সেই গানটি আজ আমাদের প্রভাত ফেরির গান। শুধু প্রভাত ফেরির গান নয়, আজ 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ভাষা দিবসে সেই গানটি বিশ্বের বিভিন্ন দেশে গাওয়া হয়। একুশে টেলিভিশনের সঙ্গেও ছিল তার আন্তরিক সম্পর্ক। অসুস্থ শরীরেও শেষ যেবার দেশে এসেছিলেন সেবার সময় দিয়েছিলেন 21শে টেলিভিশনকে। কথা বলেছিলেন 21-এর রাত অনুষ্ঠানে। এবং শেখ হাসিনা এখন আর সেই দলীয় নেতা নন, জাতীয় নেতার পর্যায়ে কাটিয়ে উঠে তিনি এখন দক্ষিণ এশিয়ার নেতা হয়েছেন। এমনকি বিশ্ব নেতা বলবো না, কিন্তু তিনি একজন ক্ষমতাশালী এশিয়ার নেতা। বাংলাদেশের জন্য সৌভাগ্য যে তার নেতৃত্বটা আমরা পেয়েছিলাম, যে কাজগুলো অনেক পুরুষ নেতা এবং যারা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন করতে পারেননি, তিনি সে কাজগুলো করেছেন। তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, শাস্তি দিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তি দিয়েছেন এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের, সন্ত্রাসী মৌলবাদের যে চারাগুলি শিকড় গজিয়ে উঠেছিল সেগুলো ধ্বংস করেছেন। বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন ইতিমধ্যেই ঘটে গেছে।
সেটা হচ্ছে যে একটা মৌলবাদী থাবা মাথার উপরে ছিল, যে যে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরানো হতে পারে। এই আশঙ্কাটা বারোয়ারা কমে গেছে। হাসিনা সরকার এখন স্থিতিশীল সরকার। কোনো ধরনের অপকৌশল বা সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র ছাড়া এই সরকারকে সাধারণভাবে সরানো যাবে না। একটা প্রজন্ম তো ভুল ইতিহাস শিখেছে, বিকৃত ইতিহাস তাদেরকে পড়ানো হয়েছে। সেই জায়গাটাতে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য, সঠিক ইতিহাস এবং যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, সেই বিষয়গুলোকে নিয়ে কিভাবে যাওয়া যেতে পারে? না, শেখ হাসিনার বড় সাফল্য হচ্ছে এই যে বঙ্গবন্ধুকে ওরা দেশ থেকে বিতাড়ন করেছিল, তাকে উনি সফলভাবে ফিরিয়ে এনেছেন, সমর্যাদায় সফলভাবে। আজকে বঙ্গবন্ধু সত্যিকারভাবেই বাংলাদেশে প্রতিষ্ঠিত, এটা শেখ হাসিনার বড় সাফল্য। দ্বিতীয় সাফল্য যে যারা স্বাধীনতা যুদ্ধের শত্রু ছিল তারা ক্ষমতায় চলে এসেছিল, তাদেরকে তিনি একেবারে তৃণমূল পর্যায়ে নয় কিন্তু উপরে শীর্ষভাগে তাদেরকে নির্মূল করেছেন। এখন আমিও আগে এক ব্যক্তির সুশাসনে বিশ্বাস করতাম না। হাসিনাকে দেখার পর আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা একজনের উপরে নির্ভর করে বেঁচে আছি। তার যদি কিছু হয়, ঠিক বঙ্গবন্ধুর মতো এই দেশ 50 বছর পিছিয়ে যাবে। তো বাংলাদেশের চেহারাটা তো বদলে যাচ্ছে। ভবিষ্যতের সেই বাংলাদেশটাকে, এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যদি চলমান থাকে, ভবিষ্যতে সেই বাংলাদেশটা নিশ্চয়ই বিশ্বে একটা বিশেষ স্থান নিয়ে দাঁড়াবে। নিশ্চয়ই। সিঙ্গাপুর যেমন ছোট্ট দ্বীপ, সেই দ্বীপটা আজকে ওখানে আমেরিকান ডলার এবং সিঙ্গাপুরি ডলার সমমানের, এই পর্যায়ে উঠে আসছে। বাংলাদেশ তার চাইতে বেশি উন্নত হবে, এটা আমার ধারণার একটি মাত্র কারণ যে বাংলাদেশের এই নেতৃত্ব যদি প্রতিবেশীদের সঙ্গে সখ্যটা দৃঢ় করতে পারে, যেটা হাসিনা করেছেন। ভারতকে একটা স্থায়ী শত্রু করা হয়েছিল, অত বড় একটা দেশকে, সেটাকে যেমন মিত্র করা গেছে। এবং পাকিস্তানে এখন একটি বিস্ময়কর ব্যাপার, পাকিস্তানের টেলিভিশন এবং রেডিও দেখি হাসিনা জিন্দাবাদ। ওখানে এক টেলিভিশনে শুনলাম যে এক প্রফেসর বলতেছেন আমাদের এখন শেখ হাসিনার মতো একজন নেতা দরকার, এবং পাকিস্তান কি অন্যায় করেছে বা বাংলাদেশের উপর তার রেগুলার সিরিজ বেরোচ্ছে এখানে, এবং কোনো জেনারেল পর্যন্ত তা স্বীকার করছে। আব্দুল গাফফার চৌধুরী ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে এক আলাপচারিতায় তিনি তার সেই চিন্তা ও চেতনার কথা তুলে ধরেছেন। আমি লন্ডনে বসে শুনতে পেয়েছি যে আপনারা কিছু সাংবাদিক বুদ্ধিজীবী তারা মিলে একটা সম্প্রীতির বাংলাদেশ নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এটা একটা খুবই শুভ সংবাদ। তার কারণ হচ্ছে কোনো রাজনৈতিক আদর্শই প্রতিষ্ঠিত হতে পারে না এটা তার পিছনে যদি সামনে অথবা পিছনে যদি একটা পাইলট বোট না থাকে, কালচারাল, তাকে বলা হয় কালচারাল পাইলট বোট। আমরা 50 সালে দেখেছি আওয়ামী লীগ যখন দাঁড়ায়, যদিও বামপন্থীদের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না, কিন্তু বামপন্থীরা কালচারাল ফ্রন্ট থেকে যে শক্তিরা জুগিয়েছেন সেটা আওয়ামী লীগই পেয়েছে। এই যে নতুন একটি সামাজিক আন্দোলনের সূত্রপাত হয়েছে, সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, এটা হয়তো রাজনীতির একটা চালিকা শক্তি হিসাবে পরিণত হতে পারে, এবং যা শুধু আওয়ামী লীগের জন্য নয়, দেশের গণতন্ত্রের জন্য একটা রক্ষা কবচ হবে। যখনই প্রতিক্রিয়াশীল শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছে, রাজনীতি যখন অপপ্রচারকে তাদের হাতিয়ার হিসাবে নিতে চেয়েছে, তখনই কথা বলেছে আব্দুল গাফফার চৌধুরীর কলম। 1975 সালের পর যখন একটি অপশক্তি বাংলাদেশের শাসন ব্যবস্থাকে তাদের হাতে নিয়ে নেয়, আব্দুল গাফফার চৌধুরী তখন শুধু লন্ডনে বসেই তিনি তার প্রতিবাদ করেছেন, লিখেছেন অসংখ্য কলাম। তার কলামে দেশের প্রগতিশীল রাজনীতির কথা যেমন উঠে এসেছে, তেমনি তিনি বলেছেন বঙ্গবন্ধুর কথা। বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য তার কলাম সবসময় সক্রিয় ছিল। মুক্তিযুদ্ধের সময়েও তিনি প্রতিবাদে সোচ্চার ছিলেন। কলম ধরেছেন, জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন।
মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মডারেটর হিসাবে তিনি নিযুক্ত ছিলেন, সেখানে তাদের সঙ্গে কাজ করেছেন এবং মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন বাংলাদেশে এসে তিনি আবার সাংবাদিকতায় নিজেকে নিযুক্ত করেছেন। আর এই সব কিছুই তিনি করেছেন দেশের প্রতি তার অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে। এই অসাম্প্রদায়িক মানুষটি সবসময় স্বপ্ন দেখেছেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের, এবং সেই উদ্দেশ্য নিয়েই তিনি সবসময় তার নিজেকে নিয়োজিত রেখেছিলেন লেখালেখির কাজে। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখা এই মানুষটি আজ শুধুই স্মৃতি। অনন্য সাধারণ আব্দুল গাফফার চৌধুরী শুধু ইতিহাসের সাক্ষী নন, সঙ্গীও। তাকে নিয়েই আমাদের আজকের আয়োজন প্রেরণার বাতিঘর। আব্দুল গাফফার চৌধুরী স্বপ্ন দেখতেন। তার একটি স্বপ্ন ছিল যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। শেষ পর্যন্ত তিনি চলচ্চিত্রটি নির্মাণ করতে পারেননি, তবে তিনি নির্মাণ করেছিলেন একটি নাটক, পলাশী থেকে ধানমন্ডি। এই নাটকে উঠে এসেছে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন অংশ। বিশ্বের বিভিন্ন শহরে এই নাটকটি মঞ্চস্থ হয়েছে, দর্শকদের কাছ থেকে বাহবা পেয়েছে এই নাটকটি। এটি তার আরেকটি অনন্য কীর্তি। প্রবাসে থাকাকালেও আব্দুল গাফফার চৌধুরী সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবতেন, বাংলাদেশের কথা চিন্তা করতেন। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহচর আব্দুল গাফফার চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও যেসব কথা বলেছেন, যে বিশ্লেষণগুলো করেছেন, আমরা আজকের দিনে এসে দেখি কতটা দূরদর্শী ছিলেন তিনি। যেমন কোভিডের সময়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিলেন যে আমরা কোভিড জয় করব, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই কোভিড জয় করব। আমরা কোভিড জয় করতে পেরেছি। হাসিনাকে আমি একজন সাধারণ রাজনৈতিক নেত্রী হিসাবে দেখি না, অসাধারণ নেত্রী। বাংলাদেশকে বহু বিপর্যয় থেকে রক্ষা করেছেন। একবার আমাদের, আপনার মনে আছে, মহাপ্লাবন হয়েছিল, ঢাকা পর্যন্ত ডুবে গিয়েছিল। তখন বিবিসি বলেছিল যে আমাদের 2 লাখ মানুষ অনাহারে মরবে। শেখ হাসিনা প্রত্যেক ঘরে ঘরে রুটি বিতরণের ব্যবস্থা করেছিলেন। সাধারণ মানুষ তার ডাকে যোগ দিয়েছিল, এবং বাংলাদেশে একজন লোকও না খেয়ে মারা যায়নি সেবার। এবারেও আমার ধারণা যে বিশ্ব পরিস্থিতি এত খারাপ, এটা একা শেখ হাসিনার সমস্যা নয়, এটা গোটা পৃথিবীর সমস্যা। লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, সেখানে বাংলাদেশে তার প্রভাব পড়বেই। কিন্তু আমার একটা আশা যে বাংলাদেশ এখনো শিল্প নির্ভর দেশ নয়, বাংলাদেশ এখনো কৃষি নির্ভর দেশ। এবার আমাদের কৃষি ফলন খুব ভালো হয়েছে। বিশ্ব সংস্থা বলেছে যে কটা দেশ এই দুর্দিন কাটিয়ে উঠতে পারবে তাদের মধ্যে বাংলাদেশ একটি। তার কৃষি, তার কৃষকদের দেশপ্রেম বাংলাদেশকে বাঁচাবে। তার সঙ্গে থাকবে শেখ হাসিনার সুষ্ঠু নেতৃত্ব। তার নেতৃত্বটা আরো কিছু কাল থাকা দরকার। আমি আশা করবো তো উনি আরো 2-1 জেনারেশন বেঁচে থেকে বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করে যান। আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন শেখ মুজিব রিসার্চ সেন্টার ইউকের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ। তার তত্ত্বাবধানেই নির্মিত হয়েছে আব্দুল গাফফার চৌধুরীর লেখা শেষ গানটি, যে গানটি তিনি তার মেয়েকে নিয়ে লিখেছেন। আর সেই গানটির তৈরি হওয়ার পেছনের গল্প 21 টেলিভিশনকে শুনিয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ। শ্রদ্ধেয় আব্দুল গাফফার চৌধুরী এবং তার মেয়ে বিনীতা চৌধুরী বিনু একই দিনে অসুস্থ হয়ে 2টি হাসপাতালে ভর্তি হন। 1 মাসের ওপরে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিনীতা চৌধুরী বিনু জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই মৃত্যু গাফফার ভাইকে শুধু শোকাহত করেনি, একেবারে ভেঙে দিয়েছে, যেন তার পৃথিবীটার সব অবলম্বন চলে গিয়েছে। আমি বিনুর সাথে তার কতটুকু সম্পর্ক ছিল সেটা বলতে যাব না, শুধু একটা গানের কথাই বলতে যাচ্ছি। সেজন্যে গাফফার ভাই সাথে আমার কিভাবে যোগাযোগ হলো, বিনুর মৃত্যুর পরে কয়েক সপ্তাহ গেল
একদিন গাফার ভাইয়ের সাথে যোগাযোগ হলো, গাফার ভাই কেমন আছেন? উনি বললেন, না এভাবে আসেন জিজ্ঞাসা করেন না, আসেন, আমাকে দেখতে আসেন। কিন্তু যাওয়াটা তো কঠিন, সেখানে বিধিনিষেধ ছিল, পরিবারের সদস্য ছাড়া কেউ যেতে পারবেন না। কিন্তু সৌভাগ্যক্রমে আমি একটা ব্যবস্থা করে গেলাম। গাফার ভাইয়ের সাথে দেখা হতেই অনেক আলাপ আলোচনা হলো, অনেক কুশলাদি বিনিময় হলো। এক সময় উনি তার সেই গান, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, গানটা শুনতে চাইলেন। আমি তার মোবাইলেই বের করে দিলাম, উনি শুনলেন। তারপর বললেন যে আমি তৃপ্তি সুধীর সাথে কথা বলতে চাই, ফোনটা লাগান। আমি ফোনটা করতেই তৃপ্তি চক্রবর্তী ধরলেন এবং উনি কথা বললেন। 20 মিনিট আলাপ হলো। তারপর আরও কিছু কিছু আলাপ হলো তাদের মধ্যে, এবং ফোনটা রেখে দিলেন। এবার আমাকে বললেন, আজিজ আপনার কাছে কাগজ কলম আছে? আমি বললাম আছে। লিখতে বসেন। আমি লিখতে বসলাম এবং একটা লেখার পর শেষে গিয়ে দেখা গেলো একটা কবিতার মতো হয়েছে। আমি পড়ে শোনালাম। গাফার ভাই শুনে বললেন ঠিক আছে, এবার ওইটা ফোনে টাইপ করে তৃপ্তি চক্রবর্তী পাঠান এবং তারপর আমি ফোন করব। আমাদের বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, কলামিস্ট, লেখক এবং 21-এর গান রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী চলতি বছরেরই মে মাসের 8 তারিখে সন্ধে 8টার দিকে একটা ফোন কল বেজে ওঠে। তখন যে কণ্ঠটা পেলাম তিনি ছিলেন গাফফার ভাই। কিছুদিন আগেই ওনার খুব প্রাণপ্রিয় কন্যা বিনীতা চৌধুরী বিনু পৃথিবী ছেড়ে চলে গেছেন। কাজে সাহসে কুলোচ্ছিল না আমার যে আমি ফোন করে ওনাকে কি বলবো। আবার ফোনটা বেজে ওঠে, আবার গাফফার ভাই। তো বললেন যে তৃপ্তি, আমি একটা গান লিখছি, আমি গানটা লিখে আমি আজিজের কাছে দিচ্ছি, সেই গানটাকে তুমি নিজে সুর করবে অথবা তোমার পরিচিত, তোমার পছন্দ যাকে, যে গানটাকে ঠিক জাস্টিফাই করতে পারবে গানটার সঙ্গে, তাকে দিয়ে তুমি সুর করাবে, আর গানটা তুমি নিজে গাইবে, মিডিয়াতে প্রচার করার চেষ্টা করবে। এত শোকের মধ্যেও আমি আসলে একটা জিনিস পেয়েছি, সেজন্য আমার খুব ভালো লাগছিল যে আমি ওনার কাছ থেকে ওনার শেষ যে রচনা সেটা আমি পেয়েছি। সেই রচনাটাই পরবর্তীতে আব্দুল আজিজ ভাইয়ের সহযোগিতায় বাদলের সঙ্গে যোগাযোগ হয়েছে। বাদল যেহেতু আমার সহপাঠী, এবং গানটা তৈরি হয়েছে। এই গানটি শুরু করার আগে আমি প্রয়াত আব্দুল গাফফার চৌধুরী সাহেবের আত্মার শান্তি কামনা করি, ওনার প্রয়াত কন্যা বিনীতা চৌধুরী বিনুর আত্মার শান্তি কামনা করি। এবারে এই গানটি গাওয়ার চেষ্টা করছি। চলে গেলি
আব্দুল গাফফার চৌধুরীর মতো একজন সাংবাদিক, কলামিস্ট, লেখক যে কোনো জাতির জন্য মহামূল্যবান সম্পদ। আজ 12 ডিসেম্বর আব্দুল গাফফার চৌধুরীর জন্মদিন। জন্মদিনে 21শে টেলিভিশনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই। কৃতজ্ঞ জাতি তাকে চিরদিন মনে রাখবে। তিনি না থাকলেও তার লেখা গান, কবিতা, কলাম, গল্প, উপন্যাস থাকবে। তিনি তার এই লেখার ভেতর দিয়েই বেঁচে থাকবেন। বাঙালি জাতির প্রেরণার বাতিঘর আব্দুল গাফফার চৌধুরীকে আরও একবার শ্রদ্ধা জানাই তার জন্মদিনে।